গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে বিষয়টির উপরে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট। এখন স্টুডেন্ট টি টেস্ট বা টি টেস্ট এটি সর্বপ্রথম যে ব্যবহার করেছিলেন যিনি, তার নাম হচ্ছে W.S.Gossett, GOSSET। তিনি 1908 সালে একটি আয়ারল্যান্ডের কোম্পানিতে কাজ করাকালীন সেখানে পাবলিকেশন ইত্যাদি করতে দিত না আর কি, তো তিনি একটা ছদ্মনাম ধরে তিনি স্টুডেন্ট টেস্ট হিসেবে এটি প্রকাশ করেন, ব্যবহার করেন তার কাজের ক্ষেত্রে। তো এটাই সাধারণত পপুলারলি টি টেস্ট নামে পরিচিত। তো আমি সোমনাথ মুখার্জি, আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। এবং এক্ষেত্রে যেটা বিষয় হলো সে হচ্ছে যে এই স্টুডেন্ট টি টেস্টটা আমরা কিভাবে করব, এটা কি অ্যাকচুয়ালি, এবং আমরা এখানে শিখবো প্রথম যে ভিডিওটি সেটাতে আমরা দেখব যে কোন কোন কন্ডিশনে আমরা টি টেস্ট করব, এবং সাধারণত টি টেস্টের কতগুলো প্রকার রয়েছে। এবং প্রথম যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে যে ওয়ান টেল টি টেস্ট, বা মানে এটাকে আমরা বলছি যে মানে ওয়ান স্যাম্পল টি টেস্ট। সেইটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, বিষয়টা কিভাবে, তার যে পদ্ধতিগুলো রয়েছে সেটা আমরা আজ এখানে শিখব। তাহলে প্রথম যেটা বিষয় হচ্ছে যে মানে টি টেস্ট অ্যাকচুয়ালি কি। A t-test is a statistical test that is used to compare the means of two groups. মানে দুটো স্যাম্পল সাইজ নিয়েছি, সেই দুটো স্যাম্পল সাইজের মধ্যে যে মিন আছে সেই মধ্যে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি তার মধ্যে যদি কম্পেয়ার করতে চাই তাহলে আমরা টি টেস্ট ব্যবহার করব। টি টেস্ট is often used to test the hypothesis to determine whether a process or treatment actually has an effect on the population of interest, or whether two groups are different from one another. তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে টি টেস্ট কার্ভ অফ টু স্যাম্পল সাইজ, অর্থাৎ টু স্যাম্পল যে আমরা নিয়েছি তার দুটো স্যাম্পলের মধ্যে যে মানে এটা হচ্ছে টি কার্ভ। এখন টি কার্ভের এটা একটা স্যাম্পল হচ্ছে যেখানে কন্ট্রোল গ্রুপ রয়েছে আর একটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ রয়েছে। তো সাধারণত এমন হতেই পারে যে সাধারণত কোনো একটা ক্ষেত্রে ধরো আমরা রিসার্চ করছি, সেই রিসার্চের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গ্রুপ আছে যেখানে আমরা কাউকে, কোনো একজন স্টুডেন্টসকে নিয়েছি, তাদেরকে আলাদা করে টিউশন দেওয়া হচ্ছে, আলাদা করে তাদেরকে নজর দেওয়া হচ্ছে, আলাদা করে তাদের প্রতি মানে ধরো এক্সট্রা ক্লাস নেওয়া হচ্ছে। আরেকটা গ্রুপ আছে যেখানে কিন্তু কোনো রকম এরকম কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো ফলে সেক্ষেত্রে তাদেরকে তারা জেনারেল স্টাডিগুলো করছে নিজেরাই যেমন করে করছিল এতদিন ধরে। তো এরকম দুটো গ্রুপের মধ্যে যদি অবজার্ভ মিন দেখি তাহলে সেই মিনগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে, কোনো রকম কোনো পার্থক্য হলো কি যখন কোনো একটা পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে যখন আমরা পঠন পাঠনটা অন্য ভিন্ন করছি তখন কি কোনো রকম কোনো পার্থক্য এলো না পার্থক্য হলো না। তাহলে এরকম যদি কোনো টেস্ট হয় দুটো স্যাম্পল স্টাডির ক্ষেত্রে তাহলে কম্পেয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের টি টেস্ট করতে পারি। আবার অনেক সময় যদি একটা সিঙ্গল ক্ষেত্রেও, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ধরো সিঙ্গল স্টাডি হয়েছে, সিঙ্গল স্যাম্পল স্টাডি হয়েছে একটা পপুলেশন স্ট্যাটিস্টিক্সের ভাষায় যেটাকে আমরা পপুলেশন বলছি, ওভারঅল যেটা টোটাল কন্ডিশন আছে তার থেকে যখন স্যাম্পল নিচ্ছি সেই স্যাম্পলের উপরেও তুমি কিন্তু টি টেস্ট করতে পারো যদি টোটাল অবজারভেশনটা তোমার লেস দেন 30 হয়, ঠিক আছে। আর যদি স্যাম্পল সাইজ দুটোর থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, তখন আমরা অ্যানোভা টেস্ট করব, বা আরো অন্যান্য টেস্টগুলো রয়েছে। তো যেমন দেখতে পাচ্ছ অ্যানোভা টেস্ট। এবং চলো দেখি যে কত ধরনের এই ধরনের টেস্ট হয়। না, দেখা যাচ্ছে যে এই 4 রকমের টেস্ট মূলত দেখা যায়। একটা হচ্ছে দেখো ওয়ান স্যাম্পল টি টেস্ট, যেটা এখন এই ভিডিওতে আমরা দেখতে পাবো। আরেকটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্ট, পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট, আরেকটা হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন বা ইকুয়াল ভেরিয়েন্স টি টেস্ট, আরেকটা হচ্ছে আনইকুয়াল ভেরিয়েন্স টি টেস্ট। তাহলে এই ধরনের 4 রকম আমরা দেখতে পাচ্ছি মানে তোমার হয় আর কি, মানে টাইপস অফ টি টেস্ট হয়, টি টেস্ট করা যায়। এবারে দেখা যাচ্ছে যে সাধারণত আমরা বলছিলাম যে কোন কোন কন্ডিশনে আমরা সাধারণত টি টেস্ট করব। প্রথমত দেখতে পাচ্ছ স্যাম্পল সাইজটা এখানে যদি মানে 30-এর থেকে কম হয়,
আবার যে পপুলেশন থেকে আমরা স্যাম্পলটা নিচ্ছি তার যদি তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা যে ভেরিয়েন্স আছে সেটা যদি আননোন থাকে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে পপুলেশন যেটা আছে সেইটার যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, মানে তাহলে কিন্তু আমরা সাধারণত সেক্ষেত্রে টি টেস্ট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা টি টেস্ট কার্ভ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে টি টেস্ট কার্ভ, এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ। তো নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ আর টি টেস্ট কার্ভের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ যেটা আছে সেখানে মিন দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু সেটা হাইটটা অনেক বেশি। তুলনামূলকভাবে যদি আমরা টেলের দিক থেকে যাই, টেলগুলো টিআইএল বলি এগুলোকে, পজিটিভ টেল নেগেটিভ টেল, সাধারণত আবার বলে রাখি যে ভ্যালু যেটা রয়েছে টি টেস্টে যেটা বেরোবে সেটা কিন্তু রেঞ্জ করছে প্লাস মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? তো ফলে এইদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ যেখানে এন এর ভ্যালু হচ্ছে 15, সেই টি ডিস্ট্রিবিউটেড যে টেবিলটা এটা যে আছে তার থেকে যে আমরা কার্ভটা পেয়েছি, এবং n ইজিক্যাল টু 5 সেখানে যে টি ডিস্ট্রিবিউটেড যে কার্ভ সেটা আরো নিচে হচ্ছে, অর্থাৎ যত তোমার n এর সংখ্যা কমবে তত সেটা নিচের দিকে নামতে থাকবে, যত এটা বাড়বে তত একের কাছাকাছি পৌঁছতে থাকবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে যে টেলের দিকটা যখন যাচ্ছ তখন কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা কিন্তু এই থেকে তার যে হাইট টি যে আছে, টি ডিস্ট্রিবিউটেড যে কার্ভ তার যে হাইটটা একটু এখানে কিন্তু হাইটটা বেশি, তুলনামূলকভাবে সেন্টারে কিন্তু মাছ মোর ফ্ল্যাটার ইন টি ডিস্ট্রিবিউশন কার্ভের ক্ষেত্রে, ঠিক আছে? তো এরপরে যেটা বিষয় হচ্ছে নেক্সট যেটা আমরা চলে যাই, চলো এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এর একটা প্রপার্টিজ, খুব গুরুত্বপূর্ণ প্রপার্টিজ হলো যে টি ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ইটস মিন, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, মানে সিমেট্রিক্যাল হওয়ার কারণে সাধারণত আমরা টি টেস্টগুলো করে থাকি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা নেক্সট যে বিষয়টা দেখব সেটা হলো যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, যেটা আমরা বলছিলাম যে মুখ্যত আমরা দেখবো যে ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব বা কখন করব। দেখা যাচ্ছে যদি একটা পপুলেশন সাইজ আছে, সেই পপুলেশন সাইজের মধ্যে একটা সিঙ্গেল স্যাম্পল নেওয়া হয়েছে, হ্যাঁ, এবং সেখানে তোমার মানে যে বিষয়টা হচ্ছে যে সেই কোন ক্ষেত্রে যদি আমরা টি টেস্ট করে থাকি তাহলে সেটা কিন্তু আমরা বলবো ওয়ান স্যাম্পল টি টেস্ট, ঠিক আছে? এবং এক্ষেত্রে যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে টি ইজিক্যাল টু এক্স বার মাইনাস, মানে এটা এক্স বারটা হচ্ছে স্যাম্পল মিন যেটা আর কি, এক্স বার মাইনাস নিউ, নিউটা হচ্ছে হাইপোথেসাইজড যে পপুলেশন মিন, যেটা ওভারঅল যে পপুলেশন তার যে মিন সেটা হলো এখানে, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পল সাইজ ডিভাইডেড বাই রুট ওভার এন, এন হচ্ছে আমরা কি নাম্বার অফ স্যাম্পল অবজারভেশন যেটা আমরা নিচ্ছি। তাহলে এইটা করে আমরা কিন্তু ওয়ান স্যাম্পল টেস্ট করতে পারি। হ্যাঁ, তো এরপর যেটা বিষয় হচ্ছে যে একটা এক্সাম্পল দেখো কিভাবে একটা ওয়ান স্যাম্পল টেস্ট আমরা করতে পারি। একটা প্রবলেম এখানে দেখা গেছে, সেখানে বলছে কি দেখো না, মিস্টার রয় হ্যাজ হ্যাড এ রেগুলার কার জার্নি টু ওয়ার্ক, হ্যাজ প্রিভিয়াসলি টেকেন অ্যান অ্যাভারেজ অফ 42 মিনিটস, অর্থাৎ তার বাড়ি থেকে তার যে অফিস, সেই অফিস পর্যন্ত যেতে তার গাড়িতে যেতে সময় লাগতো তার আগে, সেটা হচ্ছে 42 মিনিট। The local municipality and the authority altered the road layout and Mr. Roy is convinced that this has increased the journey time, অর্থাৎ ওখানকার যে মিউনিসিপ্যালিটি আছে যেখানে উনি থাকেন সেখানকার মিউনিসিপ্যালিটি বা লোকাল অথরিটিটা ওই যে জায়গার ছিল সেই জায়গার যে লেআউট যে ম্যাপ আছে রোডের সেটা চেঞ্জ করে দিয়েছে। তো তার ফলে কি হয়েছে যে তাকে কিন্তু আর আগের মতো রেস্ট্রিক্টেড হয়ে যাওয়াতে তাকে একটু ঘুরে হয়তো যেতে হচ্ছে, বা ওই রাস্তায় আগের মতন যেতে পারছেন না। তার ফলে তিনি মনে করছেন যে তার আগে যে সময়টা ছিল তার থেকে এখন বেশি সময় লাগছে। তার ফলে তিনি কি করলেন না, to investigate further, Mr. Roy records the time taken for his 12 journeys. 12টা জার্নির তিনি পরপর রেকর্ড করলেন যে তার কত সময় তিনি নিচ্ছেন। The 12 journeys have a mean time of 50 minutes. এটা বেরোলো 12টা যে মিন বেরোলো সেটা বেরোলো, গড় বেরোলো 50 মিনিট, and standard deviation of that 12 journeys is 15. So now conduct a suitable hypothesis test at the 5% level or 0.05 level to identify whether there is any evidence
for his connection that the average journey time has increased. মানে এটা আমাদের দেখতে হবে। তো যে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স লেভেল যে টি টেস্ট আছে, সেই টি টেস্টের ক্ষেত্রে যে টেবিল আছে সেই টেবিলে গিয়ে আমাদের দেখতে হবে যে এটা হাইপোথেটিক্যালি আমরা তার থেকে সময়টা কি আগের সময় থেকে বেড়েছে না একই আছে, কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স হয়েছে, ভেরিয়েশন হয়েছে না হয়নি, সেটাই আমাদের দেখতে হবে। চল কিভাবে আমরা করব, আমরা তো এর আগেই দেখিয়েছি যে কি ধরনের সাধারণত ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আমরা কি যে ফর্মুলা ব্যবহার করি সেটা আমরা বলেছি। ফর্মুলাটা হচ্ছে টি ইজ ইকাল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার ডিভাইডেড বাই রুট ওভার এন। তো এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে যে রেজাল্ট আমাদের দিয়েছে যে কোশ্চেনটা, তার থেকে যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি সেটা কি কি না, এক্স বার ইজ ইকাল টু হচ্ছে 50, দ্যাট ইজ দ্য স্যাম্পল মিন। মিউ ইজ ইকাল টু হচ্ছে 42, যেটা হচ্ছে হাইপোথেটিক্যাল মিন যেটা আমরা পেয়েছি, হাইপোথেসাইজ মিন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি স্যাম্পল সাইজ এখানে কত না 15। তো এরকম একটা ক্ষেত্রে দুটো হাইপোথেটিক্যাল কন্ডিশন আমরা দেখতে পারি। একটা হচ্ছে নাল হাইপোথেসিস, যেখানে দুটো কন্ডিশনের ক্ষেত্রেই মিনটা বা সময়টা একই লেগেছে, হ্যাঁ, অর্থাৎ সেখানে মিন সময় যেটা আমরা ছিল সেটা হচ্ছে ইকুয়াল টু 42ই লেগেছে। আরেকটা অল্টারনেটিভ হাইপোথেসিস যেটাকে আমরা H1 দেখছি, ডিনোট করছি, সেটা হচ্ছে কি না মিন সময় থেকে বর্তমান সময়টা বেড়েছে, গ্রেটার দেন 42। তাহলে এরকম একটা কন্ডিশনে কোনটা এসেছে, কোন কন্ডিশন হাইপোথেটিক্যাল স্টেজটা আমরা রিজেক্ট করব আর কোনটা অ্যাকসেপ্ট করব, চলো দেখি। তো স্টেপ 2 তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আমরা এঁকেছি, যেটা হচ্ছে একটা টি ডিস্ট্রিবিউশন কার্ভ। যেহেতু আমরা এখানে বলতে চাইছি যে 0.05% বা 5% লেভেল বা 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সে আমাদের দেখতে হবে, তাহলে সেরকম একটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে রেস্ট অফ দ্য পার্ট যেটা হচ্ছে সেটা হলো কিন্তু 95% বা 0.095%। এটা ওয়ান টেলড কেন না, যেহেতু ওয়ান টেলড আর টু টেলড এই দুটো ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাবো সিগনিফিকেন্স লেভেলে। একটা ওয়ান টেলড এর ক্ষেত্রে কেন না, ওয়ান টেলড মানে এখানে কেন না, যে দেখতে পাচ্ছ যে আইদার এটা হতে পারে যে বেড়েছে, ওনারা বলছেন মানে মিন যে অবজার্ভ ছিল আগে তার থেকে এখন বর্তমানে যে মিন যে টাইম সেটা এখন বেড়েছে। অর্থাৎ যেহেতু শুধুমাত্র বলছে বেড়েছে, একটাই বলেছে, একটাই কন্ডিশন হতে পারে, একটাই অল্টারনেটিভ হাইপোথেসিস হতে পারে, তাহলে এটা ওয়ান টেলড। যদি বলতো না কমেছে অথবা কোনোটাই হয়নি, অর্থাৎ আমরা রিজেক্ট করছি, তাহলে সেক্ষেত্রে আমরা টু টেলড দেখতাম। এনিহাও ওয়ান টেলড TAILED, হ্যাঁ। এরপর দেখা যাচ্ছে যে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি কোশ্চেন থেকে, সেগুলোকে যখন ওই আমাদের যে ইকুয়েশন আছে সিঙ্গেল বা ওয়ান স্যাম্পল টেস্টের ক্ষেত্রে সেটাতে যখন পুট করছি, তখন এই যে 50 মাইনাস 42 ডিভাইডেড বাই 15 তা ডিভাইডেড বাই রুট ওভার 12, তখন আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো 1.85। এখন আমরা দেখতে পাচ্ছি, চলো আমরা দেখি এখানে টোটাল অবজারভেশন কত ছিল। টোটাল অবজারভেশন অর্থাৎ আমরা মিস্টার রয় কতবার জার্নি করে দেখেছেন যে তার মিন হয়েছে 50 না 12টা, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে, যেটাকে আমরা DF বলছি। সেটা বার করবো কি করে, সেটার ফর্মুলাটা হচ্ছে n-1, অর্থাৎ টোটাল অবজারভেশন -1। টোটাল অবজারভেশন কত ছিল 12, 12 থেকে এক বাদ দিলে কত দাঁড়ায় 11, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 11। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাবুলেটেড টি, অর্থাৎ ট্যাবুলেটেড টিটা বার করতে হবে এই ডিগ্রি অফ ফ্রিডম 11 থেকে, এবং আমাদের দেওয়া যে তোমার সিগনিফিকেন্স লেভেল দিয়েছে যেটা 5% বা 0.05 লেভেল, এই লেভেলের আমরা কতটা তার রয়েছে সেটা আমরা দেখতে হবে। তো এখন তোমাদের যে আমি তোমরা যে টেবিল আছে সেটা ডাউনলোড করতে পারো যে কোনো জায়গা থেকে, সেটা ইজিলি অ্যাভেলেবল অন দি ইন্টারনেট, কিন্তু তোমরা যদি চাও আমি সেটা তোমাদের শেয়ারও করে দেবো। তো এখন দেখতে পাওয়া যাচ্ছে যে ওই দুটো যে লেভেল অংশ আছে, একদিকটা হচ্ছে কি যে ডিগ্রি অফ ফ্রিডম যেটা 11, এবং যেটা ওয়ান টেলড 5% লেভেল বা 0.05 লেভেলের ক্ষেত্রে যখন আমরা দেখব, তখন যে রেজাল্টটা পেলাম সেটা আমাদের পেয়েছি 1.796। এরপর যদি দেখা যায় যে 1.796 এর যেটা আমরা ক্যালকুলেটেড টি আছে, অর্থাৎ যেটা হলো গিয়ে 1.85, তার থেকে বেশি হয়েছে না কম, সেটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখা যাচ্ছে যে এই যে গ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা রয়েছে অফ দি টি কার্ভ, তাদের মধ্যে যে 5% লেভেলটা দেখছো বা 0.05 লেভেলটা, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি রিজেকশন জোন বা রিজেকশন রিজন বা ক্রিটিক্যাল রিজন।
এই আর বাকি যে 95% বা 0.095%, 0.095 যে 0.95 লেভেল যেটা রয়েছে সেটা কিন্তু হলো কিন্তু তোমার অ্যাকসেপ্টেড রিজন। অর্থাৎ এটার মধ্যে যদি তোমার, অর্থাৎ এটা যে আমাদের ট্যাবুলেটেড টি যেটা 1.796 থেকে যদি তোমার ক্যালকুলেটেড টিটা যদি কম হয়, অর্থাৎ এইদিকে, তাহলে এদিকে তাহলে দেখতে পাবো তাই না? তো সেইটা যদি হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে, তার মানে এখানে নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড হবে। অর্থাৎ সেখানে মানে যে মিন ভ্যালু আগে অবজার্ভ করেছিলাম সেটা কোনো রকম কোনো পরিবর্তন এখন বর্তমানে যে রোড কন্ডিশন পরিবর্তন ফলেও কিন্তু রোড লেআউট পরিবর্তন ফলেও কিন্তু কোনো পরিবর্তন ইন জেনারেলি হয়নি, খুব সিগনিফিক্যান্ট ভেরিয়েন্স, মানে খুব সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই। কিন্তু যদি বেশি হয়, অর্থাৎ ক্যালকুলেটেড টিটা যদি তোমার ট্যাবুলেটেড টি এর থেকে বেশি হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সিগনিফিক্যান্ট ডিফারেন্স এসছে, তখন কিন্তু নাল হাইপোথেসিসটা রিজেক্টেড হবে এবং অল্টারনেট হাইপোথেসিস যেটা ধরে হয়েছিল, যেটা মিস্টার রয় ধরেছিলেন যে তার বেড়েছে সময়টা এখন অফিস যেতে, সেটা কিন্তু তখন অ্যাকসেপ্টেড হবে। চলো এখন দেখি যে রেজাল্টগুলো কি পেলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে ক্যালকুলেটেড টিটা 1.25 সেটা কিন্তু অনেক বেশি এসেছে, যেটা হচ্ছে ট্যাবুলেটেড টি থেকে 1.796। অর্থাৎ এখন 1.85টা তার মানে ক্রিটিক্যাল রিজনেই থাকছে। তাহলে সেটা থেকে আমরা যেটা কনক্লুশনে আসবো, কনক্লুশন কি দেব না, কনক্লুশন হচ্ছে যে এখানে নাল হাইপোথেসিসটা রিজেক্ট করা হলো এবং অল্টারনেটিভ হাইপোথেসিসটাকে অ্যাকসেপ্ট করা হলো, এবং সেখানে এটা ধরে নেওয়া হলো, এটাই হাইপোথেটিক্যালি যেটা বলছিল দেখতে, সেটা ধরে নেওয়া হচ্ছে যে হ্যাঁ, মিস্টার রয়ের ক্ষেত্রে তার যে অ্যাভারেজ টাইমটা ছিল সেটা কিন্তু ইনক্রিজ করেছে, হ্যাঁ, হ্যাজ ইনক্রিজ। তো এটাই হলো তোমার ওয়ান স্যাম্পল টেস্টের উদাহরণ। এইভাবে আরেকটা প্রবলেম আমি তোমাদের পাঠাবো, তোমরাও একবার করে দেখবে, তাহলে সেটার রেজাল্টটা কেমন হয় এটাই কিন্তু তোমরা খাতায় দিয়ে দিতে পারো তোমাদের